আমরা ছুটছি সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা জীবনের জন্য, অর্থ, স্বাচ্ছন্দ্য কিংবা একটা ভরাট স্বপ্নের পেছনে। এই ছুটে চলার পথ, এই পথে যেন কোনো শেষ নেই। এই যে জীবনের রেল, শুধু শুধু ছুটে চলা। মাঝে মাঝে ভেবে আকুল হই না বলুন, আসলে সুখ নামের প্ল্যাটফর্মটা কোথায়? কোথায় সেই কাঙ্ক্ষিত গন্তব্য? কিন্তু এই ছুটে চলতে চলতে কখন যেন আমরা আমাদের শান্তির নীড় থেকে দূরে চলে এসেছি, তা টেরও পাইনি। আমরা এখন আর আমাদের সেই শান্তির কুটিরে নেই, বা চাইলেও আর ফিরে যেতে পারছি না। আমরা চলে গেছি নিজ নিজ শহর ছেড়ে, নিজ গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে, অন্য এক জেলায়, আবার অনেকে হয়তো অন্য এক দেশে। সেই দেশে থেকে থেকে সেখানের একটা চার দেয়ালের বাসাকে সুন্দর ঘর বানানোর ব্যর্থ চেষ্টাও করে যাচ্ছি। কিন্তু তা যেন আর ঘরই হয়ে উঠল না। এই যে যাযাবরের মতো আমাদের জীবন, আপনজনকে দূরে রেখে একলা থাকা, এই যে একটা আকুতি, এই যে একটা কষ্ট, আবার ওই যাযাবর হয়ে ঘুরে ফেরার দেশটাতে কে যেন আপন হয়ে যায় কিছুদিনের মধ্যেই হুট করে। তার সাথেও বেশি মায়া রাখা যায় না, কারণ সেই মায়ার তো কোনো নাম দেওয়া যায় না। সে যে আমার নিজের কেউ না, সে তো নিছকই মায়া। তার সাথে যে কোনো বন্ধনে আমি আবদ্ধ নই। তাও কেন মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে ছুড়ে তাকেও নিয়ে আসি নিজের জগতে। পরক্ষণেই ভাবি, আমি তো যাযাবর, নিজেই নিজের মানুষদের সাথে থাকতে না পারা এক ছুটে চলা রানার। এজন্যই হয়তো কবি বলেছেন, পৃথিবীতে কে কাহার। জীবনের কঠিন এক সত্যের সাথে এক মায়ার সম্পর্কের অনবদ্য মিশ্রণ নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সামনে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি নিয়ে। শ্রীচরণেশু মাস্টার বাবু, আপনি চলিয়া গিয়াছেন আজ প্রায় 1 মাস হইল। আমার মতো অনাথা হতভাগিনীর কথা হয়তো আপনার মনেও নেই, কিন্তু আপনাকে একটি বারের জন্য দেখিতে আমার বড় ইচ্ছে হয়। কয়দিন হলো নটবরখুড়ো মারা গিয়েছে, যার কারণেই কিনা আপনার দেখা পেয়েছিলাম। এখনো মনে পড়ে আপনার আসার সেই দিন। উলাপুরা গ্রামে তো আপনি একদমই নতুন মাস্টার বাবু। শহুরে মানুষ, এই গ্রামে কত কষ্টই না হবে আপনার। তাই আপনার দেখভালের জন্য নিয়ে এলাম। কই রে রতন, এই রত্না, বাবুকে পেন নাম কর। থাক থাক, লাগবে না। কিন্তু পয়সা করি। ও, কিছু দিতে হবে না। 2 বেলা 2 মুঠো ভাত আর বছরে একখানা কাপড়েই হবে। এই মা বাপ মরা মেয়ের ওই ঘরের এক কোণে পড়ে থাকবে। দুপুর করে আজকের মতো সব কাজ শেষ বাবা। এবার সারাদিন কি করা যায়? উম এক কাজ করি, এই শান্ত পরিবেশে একখান গান লিখি। কবিতাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন ও আকাশে মেঘ দেখিয়া জীবন বড় সুখেই কাটিয়া যায়। তবে অন্তর্যামী জানেন এমন কিচ্ছুটি হচ্ছে না। অনেকক্ষণ পর এই কোথায় এলে মা? চারিদিকে কথা বলার কোনো মানুষ নেই। বড্ড একা লাগছে গো মা। খুব মনে পড়ছে তোমাদের। সন্ধে হয়ে এলো। রতন, কই রে? কি গা বাবু, কেন ডাকছো? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। তোর হেসেলের কাজ পরে হবে না? একবার আমাকে এখন তামাক সেজে দিত। এই নাও গো বাবু। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? মাকে? হ্যাঁ, মায়ের কথা খুব মনে পড়ে। তবে জানো কি, বাবার কথা একটু বেশিই মনে পড়ে।
সারাদিন কাজ করে এসে দিন শেষে বাবা আমাদের সাথে খেলা করতো। সেই সন্ধেবেলার কথা আমার এখনো মনে আছে। আমার এক ভাই ছিল গো, অনেকদিন আগে বর্ষাকালে ডোবার ধারে গাছের ডালকে ছিপ করে মিছে মিছে মাছ ধরা খেলা খেলতাম আমরা। এভাবে গল্প করতে করতে অনেক রাত হয়ে যেত তোমার সাথে গো দাদাবাবু। শরীর অলস করতো তোমার। তোমার আর তখন রান্না করতে একদম ইচ্ছে করতো না। তুমি বলতে, অনেক রাত হয়ে গেছে রে রতন, আজ আর রান্না করতে ভালো লাগছে না। তোমার কিচ্ছুটি করতে হবে না, আমি করে দিচ্ছি। সকালের বাসি তরকারি তো থাকি, দৌড়ে গিয়ে খান কয়েক রুটি করে আনি, তাতেই খাওয়া হয়ে যেত আমাদের। আমাদের এক স্নেহের সম্পর্ক যেন তৈরি হয়ে গেল। কত কথাই তুমি আমায় বলতে গো দাদাবাবু। জানিস রতন, তোর মতো আমারও মায়ের কথা অনেক মনে পড়ে, তাদের ভেবে কষ্টও লাগে। কষ্ট লাগে কেন গো? এই যে যাযাবরের মতো প্রবাসী এসে থাকতে হচ্ছে, কষ্ট তো হবেই। তোমার কাছে মা বাবা দাদা দিদির গল্প শুনতে শুনতে তাদেরকেও নিজের মা বাবা দাদা দিদি ভাবা শুরু করলাম ধীরে ধীরে। বর্ষাকালে যখন কোনো কাজ থাকলো না আর তোমার, যখন চারিদিকে পানি আর পানি, কি যন্ত্রণাটাই না তুমি আমাকে দেওয়া শুরু করলে গো দাদাবাবু তখন। রতন, এই রতন, দাদাবাবু, ডাকছো? এখানে বস, পড়তে শেখাবো। এই বলে সারা দুপুর বেলা আমাকে নিয়ে সরে অ সরে আ পড়াতে লাগলে। অল্প কয়দিনই অক্ষর শিখে যাই কিন্তু আমি। আপনার দেওয়া সেলেট আর খড়ির বাক্সটি পড়িয়া আছে। আপনার ঠিকানা কেউই ভুলিতে পারে নাই। গ্রামের এক অনাথ বালিকার কথা যে চিঠিতে স্থান পাইতে পারে, এ হয়তো আপনার ধারণাই ছিল না। এমন হঠাৎ একদিন দরজার পাশে অপেক্ষা করতেছিলাম কখন আমার পড়ার জন্য ডাক পড়বে। কোনো ডাকই পড়লো না আর। তাই ঘরে ঢুকেই গেলাম। ঘরে ঢুকে দেখি ঘুম। ফিরতে যাব তখনই ডাক পড়লো আমার। রতন, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? শরীরটা আজকে ভালো নেই রে, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এ কি গো দাদাবাবু, তোমার শরীর তো পুরো আগুন। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই বৈদ্য ডেকে আনছি। পোস্টমাস্টার মনে মনে ভাবতে লাগলো, আজকে মা পাশে থাকলে যত্ন করে আমাকে সুস্থ করে দিত, কিন্তু এই অজপাড়া গায়ে কেই বা আমার যত্ন নিবে। কিন্তু বালিকা আমি আর যেন বালিকা রইলাম না। সেই মুহূর্তেই মায়ের মতো আগলে রাখতে শুরু করলাম তোমায়। বৈদ্য ডেকে আনা, বটিকা খাওয়ানো, জলপট্টি দেওয়া, সব করে সুস্থ করে তুলতে শুরু করলাম দাদাবাবুকে। বারবার জিজ্ঞেস করলাম, দাদাবাবু, শরীর কেমন গো তোমার? পোস্টমাস্টার এখন রোগমুক্ত, কিন্তু তার মন এখন উদাস। মাঝে মাঝে আমি উঁকি দিয়ে দেখি অন্যমনস্ক হয়ে চৌকিতে শুয়ে আছেন বাবু। পড়তে আর আমায় ডাকেন না। তবুও পুরনো পড়া সহস্রবার আমি দেখতে থাকি। এই বুঝি পুরনো পড়া ধরে বসবেন। অবশেষে সপ্তাহখানেক পর আমার ডাক পড়লো। দৌড়ে গৃহে প্রবেশ করে বলি, দাদাবাবু, আমায় ডাকছিলে? রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি রে। হুম, বেশ, আবার কবে ফিরবে? আর তো ফিরবো না রে। আর কিছুই জিজ্ঞেস করলাম না। বদলির জন্য দরখাস্ত করেছিলাম,
নামঞ্জুর হয়ে যায়, তাই কাজের জবাব দিয়ে বাড়ি যাইতেছি। আর কোনো কথা না বলেই চলে যাই, কিন্তু আমার কোনো কাজই যেন আগাচ্ছিল না। দাদা বাবুর খাওয়া শেষ হলে তাকে বলেই বসি, আচ্ছা দাদা বাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? সে কি করে হবে? সে কি করে হবে? আমার কানে সারা দিন সারা রাত বাজতে লাগলো। আমার ছোট্ট কিশোরী মন তখনও বুঝে না কেন এই অবজ্ঞার ছলে হাসি তোমার। পরদিন সকালে রতন, একবার এদিকে একটু আয় তো। রতন আসে। রতন, আমার আমার জায়গায় যে লোকটি আসবেন, আমি তাকে সব বলে দিয়ে যাব। সে তোকে আমার মতোই যত্ন করবেন। আমি চলে গেলে তোকে কিচ্ছুটি ভাবতে হবে না। কেন যেন এই নরম কথা আমি আর সহ্য করতে পারলাম না। একেবারে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলি, না না, তোমাকে কিচ্ছুটি বলতে হবে না, তোমাকে আর কাউকে কিচ্ছু বলতে হবে না, আমি আর থাকতে চাই না। কিছুক্ষণ পর নতুন পোস্টমাস্টার আসলো। রতন, তোকে কখনো কিছু দিতে পারিনি রে, তাই আর যাওয়ার সময় এই টাকাগুলো দিয়ে যাচ্ছি। এতে তোর কয়েকদিন চলবে। দাদা বাবুর পায়ে পড়ে রতন বলে, দাদা বাবু, দোহাই তোমার, তোমার দুটো পায়ে পড়ি, আমার কিচ্ছুটি দিতে হবে না, তোমার দুটো পায়ে পড়ি, আমার কথা কারো ভাবতে হবে না। বলেই সে দৌড়ে পালালো। আপনি চলে গেলেন, এই অনাথ বালিকার ঋণ করিতে চুকাইতে চাইলেন। আচ্ছা, আপনার তামাক এখন কে সেজে দেয়? ওখানে কি নতুন কোনো রতনকে পেয়েছেন? আমার কি মনে হয় জানেন, হয়তো কোনো এক সময় ওই নৌকোতে উঠিতে 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 আপনি হয়তো ভাবছিলেন এই অভাগিনীর কাছে হয়তো চলে আসবেন, হয়তো ফিরতেও চেয়েছিলেন এই অভাগিনীর কথা ভেবে। পরে হয়তো ভাবলেন, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? এ অনন্ত চরাচরে স্বর্গ মর্ত ছিঁড়ে সবচেয়ে গভীর কথা, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাথ কাল হতে, প্রলয় সমুদ্র বাহী সৃজনের স্রোতে, প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আখিতে, দিব না যেতে, ডাকিতে ডাকিতে, হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, উষ্ণ করি সমতট আর্ত কলরবে।
রবীন্দ্রনাথের নিজের মতেই ছোট গল্প মানেই হলো শেষ হইয়াও হইল না শেষ। তাই আমরা কোনোদিনও জানতে পারবো না পোস্টমাস্টার কোনোদিনও কি ব্যথাতুর হৃদয়ে ছোট্ট মেয়ে রতনের কথা ভেবেছিল কিনা। আমাদের পরের গল্পটিতে লেখক এক ছন্নছাড়া জীবনের গল্পের মাঝ দিয়ে অবারিত বিশ্বজগতের হাতছানি দিয়ে যায় আমাদের। আমাদের পোস্টমাস্টার চরিত্রে ছিলেন আমাদের কৌশিক দা, ছোট মেয়ে রতনের চরিত্রে ছিলেন ডক্টর জিনিয়া জেরিন জুই, এবং প্রথমে খুড়োর যে ছোট চরিত্রটি ছিল সেখানে ছিল আমাদের শাওন দা।